ছোট থেকেই মেয়েটা ছিল বড়ই অভাগী। শুনেছিলাম একটু বড় হবার পর মা হারা হয়েছিল মেয়েটা, তারপর ঠাকুমার কাছেই বড় হয়ে উঠেছে সে। মানসিক ভারসাম্যহীন বাবা তার খোঁজ রাখেনি কখনো। গ্রামের সবার আদরের নিস্তারিণী এই মেয়েটাই আমার মা। না, জন্মদাত্রী মা নয় বটে, তবে জন্মদাত্রী মায়ের থেকে সে কিছু কম করেনি আমার জন্য। বরং একজন মা তার সন্তানের জন্য সবচেয়ে বেশি যা করতে পারে মা তাই করেছে। আমিও মাকে কথা দিয়েছি, ছোট ভাইটাকে আমার সমস্ত স্নেহ মমতা দিয়ে আগলে রাখবো সব সময়। মেয়েটার বয়স তখন 16। মেয়েটার ঠাকুমা মোটা টাকা আর শেষ বয়সটা সুখে কাটানোর লোভে বিয়ে দিল মেয়েটার থেকে 3 গুণ বেশি বয়সী গ্রামের মোড়ল বিপত্নিক সুনীল মণ্ডলের সাথে। বছর ঘুরতে না ঘুরতে মা হলো মেয়েটা, আর তার কিছুদিন পরেই অসুস্থ মোড়ল মারা গেল। তখন নিরপরাধ মেয়েটার কপালে জুটল অপয়া রাক্ষসী অপবাদ। পরিবারের লোকজন মেয়েটা আর তার শিশু সন্তানকে ঘর থেকে বের করে স্বস্তি পেল। মেয়েটা ফিরে গেল তার ঠাকুমার কাছে, কিন্তু ঠাকুমা দুটো পেট চালাতে অস্বীকার করলো এক সময়। মেয়েটার শেষ আশ্রয় হলো দূর সম্পর্কের মাসির কাছে, যিনি আমাদের বাড়ির যাবতীয় কাজ দেখাশোনা করতেন। তখন আমার বয়স 8। সেই অল্প বয়স থেকেই বিভিন্ন রোগে ভুগতে শুরু করেছিলাম আমি। বাবা অফিস সামলে আমার দেখাশোনা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ত। মা মারা যাবার পর বাবা আর বিয়ে না করায় ফাঁকা বাড়িতে আমি, বাবা আর দেখাশোনার লোক ছাড়া কেউ ছিল না আর। আমি প্রায়ই মায়ের জন্য কাঁদতাম। মাসি মানে যিনি আমার দেখাশোনা করতেন, তিনি প্রথম নিয়ে আসেন মাকে আমাদের বাড়িতে। সব শুনে বাবা ঠিক করে অসহায় মেয়ে আর তার ছেলের পরিচয় দিতে আর আমার মায়ের অভাব পূরণ করতে বাড়ির মন্দিরে দাঁড়িয়েই স্ত্রীর স্বীকৃতি দিয়েছিল বাবা মাকে। আর আমি আর ভাই দুজনে দাঁড়িয়ে আনন্দে হাততালি দিয়েছিলাম। আমি তো মা আর ভাইকে পেয়ে ভীষণ খুশি। ভাইয়ের সাথে খেলা, ওকে পড়ানো, এসব নিয়েই মেতে থাকতাম আমি। আর মা আমাদের দুজনকে নিয়েই সারা দিন ব্যস্ত থাকতো। সবসময় মায়ের মুখে মিষ্টি হাসি লেগেই থাকতো। রোজ রাতে আমরা দুজন মাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, আর মা শোনাতো দারুণ দারুণ গল্প। মনে পড়ে স্কুলের অনুষ্ঠানে গার্জিয়ান হিসেবে বাবাই যেত এতদিন। সেদিন বাবার অফিসের মিটিং পড়ে গেল। বাবা আমাকে আদর করে বলল, মন খারাপ করো না সোনা মা, পরের বার বাবা শিওর যাবে। খুব কষ্ট পেয়েছিলাম আমি। স্পোর্টসে যে আমি প্রাইজ নেব, কেউ যাবে না আমার সাথে? মনমরা হয়ে গেছিলাম আমি সেদিন। নির্দিষ্ট সময়ে মন খারাপ করে পুরস্কার নিতে গিয়ে স্টেজে উঠে অবাক হয়ে দেখলাম সামনের সারি দেওয়া চেয়ারে বসে মা হাততালি দিচ্ছে। ভাই আমার দিকে আঙুল দেখিয়ে হাসছে। প্রাইজ নিয়ে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলেছিলাম, তুমি এসেছো মা? মা আমাকে আদর করে কপালে চুমু খেয়ে বলেছিল, আমার সোনা মেয়ের খুশির দিনে আমাকে তো থাকতেই হয়। সেদিন আমিও সবাইকে ডেকে ডেকে আমার মাকে দেখিয়েছিলাম। আমার বন্ধুরাও ভাইকে নিয়ে খুব আদর করেছিল। ভাইকে কোলে নিয়ে আমার বান্ধবী দোলন বলেছিল, তোর ভাইকে আমাদের বাড়িতে নিয়ে যেতে দিবি? অমনি আমি ভাইকে কোলে নিয়ে বলেছিলাম, না না, আমার ভাই শুধু আমার সাথেই খেলবে। বেশ ভালোই কাটছিল দিনগুলো। কিন্তু জীবনে আবারও নেমে এলো দুঃখের কালো ছায়া। তখন আমার বয়স 10 আর ভাইয়ের 3। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা মারা গেল। আমাদের মাথা গোজার ফ্ল্যাটটাও চলে গেল, কারণ ফ্ল্যাট কেনার টাকাটা তখনও পুরোপুরি শোধ করতে পারেনি বাবা। আমার দায়িত্ব নিতে আমার পরিবারের সবাই অস্বীকার করলো। ততদিন মায়ের ঠাকুমা মারা গেছেন। মা আমাদের 2 ভাই বোনের হাত ধরে পৌঁছলো তার গ্রামের বাড়িতে। সেই ছোট্ট 2 কামরার মাটির বাড়িতে ঠাঁই হলো আমাদের 3 জনের। গ্রামের সবাই বলতো নিস্তারিণীর সংসার। মা আমাকে গ্রামের স্কুলে ভর্তি করালো। তারপর বলল, আমি জানি সোনা মা, তুমি অনেক বড় স্কুলে লেখাপড়া করতে, কিন্তু মা তুমি এই স্কুলে পড়েও ভালো লেখাপড়া শিখে সফল হতেই পারো। প্রথম মানিয়ে নিতে অসুবিধে হলেও এক সময় সব সয়ে গেল। আর আমাদের দুজনকে ভালো রাখার জন্য মা দিন রাত অক্লান্ত পরিশ্রম শুরু করলো। তখন বসন্তকাল, বাড়ির উঠোনে ফুলের মেলা। আমি আর ভাই ছুটোছুটি করে প্রজাপতির সাথে খেলতাম। চারিদিকে কোকিলের ডাক আনমনা হয়ে শুনতাম।
আর মা ভোর হতেই লোকের জমিতে আগাছা পরিষ্কার করত, চাষের কাজ করতে ছুটত। এইভাবে মা অনেক কষ্ট করে দুজনকে লেখাপড়া শিখিয়েছে। একটু বড় হতেই শুনেছি মাকে আশপাশের লোকজনকে বলতে, পরের মেয়েকে এত লেখাপড়া শিখিয়ে কি হবে, দেখবে তোকে, নিজের ছেলেটাকে মানুষ কর। আমার মায়ের জবাব ছিল এটাই, আমার মেয়ে প্রতিষ্ঠিত হোক, তারপর সে তার ভাইয়ের দায়িত্ব নেবে, অবশ্যই নেবে। তারপর আমি স্কুলের পড়া শেষ করে শহরের কলেজে ভর্তি হলাম। গ্রামের লোক বলল, তুই কি পাগল হলি নিস্তারিণী, নিজের সব খুইয়ে ওই মেয়েকে পড়াচ্ছিস, তোর ছেলের জন্য তো কিছুই বাঁচিয়ে রাখলি না। আমার মা হেসে বলতো, ওর জন্য ওর দিদি আছে, ওর দিদি ওকে ঠিক নিজের মতো শিক্ষিত স্বাবলম্বী করবে। হ্যাঁ, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করে আজ একজন স্বাবলম্বী সফল মানুষ। আমাদের দুঃখের দিন কেটে গেছে। মনে আছে, আমি চাকরি পাওয়ার পর মা বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি খাইয়ে এসেছিল সবাইকে। 15 বছর গ্রামে কাটানোর পর অবশেষে আমি মাকে নিয়ে চলে এসেছি শহরে। ভাই এখন ডাক্তারির ছাত্র, হোস্টেলে থাকে। আমি আর মা প্রায়ই গিয়ে দেখা করি ওর সাথে। ভাই বাড়ি এলে আমি ছুটি নিয়ে ওর সাথে ছেলে মানুষিতে মেতে উঠি। মা আমাদের দুজনকে বলেছে সবসময় দুজন দুজনের সাথে থাকতে, খেয়াল রাখতে। ভাই 2 মাস পরে হোস্টেল থেকে ফিরছে। দিনের বেশিরভাগ সময়টা ও আমার ঘরে থাকছে। আমাদের দুজনের মধ্যে চলছে ঘোরতর আলোচনা, ফিসফিস করে। মা বার কয়েক জিজ্ঞেস করেছে, কি রে, তোরা কিসের সলা পরামর্শ করছিস দিনরাত বলতো, ডেকে ডেকেও সাড়া পাওয়া যায় না তোদের? আমরা দুজনেই অবাক হয়ে বলেছি, কিছু নয় তো মা। তারপর অফিস থেকে দেওয়া গাড়িটা নিয়ে একদিন মাকে ঘুরতে বেরোচ্ছি বলে ভাইকে নিয়ে পৌঁছে গেলাম মায়ের জন্মস্থান আর আমাদের ছোটবেলায় সেই হৃদয়পুর গ্রামে। গিয়ে দেখলাম আমাদের সেই সুন্দর নিকোনো মাটির বাড়িটার আজ জীর্ণ দশা। ঘরের চাল খসে পড়েছে স্থানে স্থানে। গ্রামের লোকজনের সাথে কথা বলে ফিরে এলাম দুজন খুশি মনে। 6 মাস পরের কথা। ভাইকে আগের দিন নিয়ে এসেছি বাড়িতে। দুজন মিলে পছন্দ মতো জিনিসপত্র কিনেছি। সকালে দুজনে তাড়াহুড়ো করে ফ্রেশ হলাম। মাকেও দুজন মিলে হালকা সাজে সাজালাম। তারপর দুজনে মিলে জড়িয়ে ধরে একটু আদর করে নিলাম। মা বলল, তোরা দুজন কি শুরু করেছিস বলতো, নিজেরা সেজেছিস ঠিক আছে, আমাকে এত সাজগোজ করে কোথায় নিয়ে চলেছিস তোরা? আমি বললাম, গেলেই বুঝতে পারবে। বেশ কয়েক ঘন্টা গাড়িতে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আমাদের সেই গ্রামের বাড়ির সামনে আজ বহু মানুষের ভিড়। মা এগিয়ে গিয়ে আর সেই মাটির বাড়িকে দেখতে পেল না। দেখলো 3 কামরার ছোট্ট একটা বাড়ি, যেখানে বেশ কিছু ছোট্ট শিশু দাঁড়িয়ে। ভাই মায়ের পাশে দাঁড়িয়ে বলল, এসব দিদির প্ল্যান। আজ তোমার জন্মদিন, আজই তোমার হাত দিয়ে এই অনাথ আশ্রমের উদ্বোধন হবে মা, যেখানে অনাথ বাচ্চাদের থাকা, খাওয়া ও লেখাপড়া শেখার ব্যবস্থা হবে। মায়ের চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। আমি বললাম, মা নিস্তারিণীর 3 জনের সংসার দেখো একদিন আরো অনেক বড় হবে। মা আমাদের দুজনের সাথে সাথে আশ্রমে থাকার জন্য যেসব বাচ্চারা এসেছিল তাদেরকে বুকে টেনে নিল। আজ গ্রামের লোকজন বলছে, ধন্য মা তুই নিস্তারিণী, তোর মতো সন্তান যেন সব মা পায়। আমি বললাম, আর আমার মায়ের মতো মা যেন প্রতিটা সন্তান পায়।